সেই মার্কা। আপনাদের সমর্থন কি আমরা পাচ্ছি? ধানের শেষ। ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা শুরু হবে, উত্তরের নির্বাচনী জনসভায় তারেক রহমান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব অন্যায়কারীর বিরুদ্ধে। সরকারে গেলে দেশকে তরুণদের হাতে তুলে দেবে জামাত। সিলেট বিভাগে নির্বাচনী জনসভায় দলের আমির ধর্মীয় পরিচয়ে কাউকে বঞ্চিত না করার অঙ্গীকার। আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। শেষ সময়ে দেশ জুড়ে সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, আছে পাল্টাপাল্টি অভিযোগ। মুন্সিগঞ্জে বিএনপি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, 2 গুলিবিদ্ধ সহ আহত কয়েকজন। ভোলায় বিএনপি জামাত সংঘর্ষে আহত 5। শিরোনাম শুনছিলেন, স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি মেহেরিন অ্যানি। ধর্মের ভিত্তিতে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিএনপি সম অধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা চালু করার আশ্বাস দেন তিনি। উত্তরবঙ্গের 3টি জেলায় নির্বাচনী জনসভায় এসব আশ্বাস দেন তারেক রহমান। তবে নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারম্যান। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। চলতি মাসে তারেক রহমান উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করে গেলেও সপ্তাহ বাদে এলেন এই জনপদের আরেক প্রান্ত ঠাকুরগাঁয়ে। নির্বাচনের ঠিক 4 দিন আগে দলের সর্বোচ্চ নেতাকে কাছে পেয়ে তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সকাল থেকেই জনসভা স্থল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা 12টার দিকে তা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এ সময় নিজ সংসদীয় আসনে দাঁড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নতির স্বার্থে ধানের শীষের বিকল্প নেই। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারেন। এরপর মঞ্চে ওঠেন তারেক রহমান। ক্ষমতা এলে ঠাকুরগাঁয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ সহ বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। ধর্মের ভিত্তিতে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম অধিকার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনের সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে, যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। ঠাকুরগাঁয়ের আসনটি বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলেও এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে নির্বাচনের পূর্বে তারেক রহমানের এই আগমন এখানে বিএনপি মহাসচিবকে এগিয়ে রাখবে বলে দাবি করছেন বিএনপি সমর্থকরা। এদিন দুপুরে নীলফামারীতে আরেকটি জনসভায় যোগ দেন তারেক রহমান। নির্বাচিত হলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা শুরু করা, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। তবে নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারম্যান। আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা।
ইনশাআল্লাহ আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা তার ধারা জবাব দেবো ইনশাআল্লাহ। এরপর হেলিকপ্টার যোগে তারেক রহমান যান নানাবাড়ি দিনাজপুরে। বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভার মঞ্চে উঠে প্রথমেই এলাকার নাতি হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন। শিশুরা, সন্তানরা ঘরে বসে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে ঘরে বসেই হতে পারে, সেই জন্য সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। তাদের কাজ হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে যে সকল অসুখ বিসুখ ঘরে বসে ঠিক করে দেওয়া যায়, হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না। বিএনপির প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশার মেলবন্ধন ভোটের মাঠে দলটিকে কতটা সুবিধা দিবে জানতে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। 12 তারিখ পর্যন্ত আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 জাওয়াদ মাহমুদ, এখন। বিজয় হওয়ার পরে এদের সরকার গঠন করলে দেশকে তরুণদের হাতে তুলে দেবে জামায়াত। বলেন, ধর্মীয় পরিচয়ে কাউকে বঞ্চিত করা হবে না। হাদি হত্যার ন্যায় বিচার করা হবে বলেও আশ্বাস দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট বিভাগের 3 জেলায় নির্বাচনী জনসভায় প্রবাসীদের অধিকার, খনিজ সম্পদ আর নদী ব্যবহারে নানা প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। আর জানাচ্ছেন শাহাদাত অভ্র। সিলেটের নির্বাচনী জনসভায় অংশ নিতে নিজ জন্মস্থানে ছুটে এলেন জামায়াতের আমির। চেনা পথঘাট, মানুষজন আর এই জনপদের সমস্যাগুলো পরিচিত ডাক্তার শফিকুর রহমানের। এই সিলেটের আমি সন্তান, আপনাদের বুকেই আমি লালিত হয়েছি, বড় হয়েছি, এখানেই আমার শিক্ষা দীক্ষা। বিকেলে সিলেট মহানগরীর জনসভায় এসে পৌঁছান জামায়াত ইসলামীর আমির। বলেন, নেতা হিসেবে নয়, সিলেটের একজন হয়ে মঞ্চে দাঁড়িয়েছেন তিনি। এই সিলেটের নদী ভরাট, খনিজ সম্পদের ব্যবহার, ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সংকট নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সিলেটের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। বর্ষা আসলে নদীর 2 কুল ভাঙে, নদী ভাঙ্গনের কবলে অজস্র অসংখ্য মানুষ পড়েন। তার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপ্রতুলতার কারণে বর্ষা আসলেই ডুবে যায়, ভেসে যায়। এই সবগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। যে এলাকা যত বেশি বঞ্চিত, সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। এর আগে দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্বাচনী সভায় বলেন, দেশের দায়িত্ব পেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে। ক্ষমতায় গেলে বিমানের দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি দেন তিনি। চা শ্রমিকদের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার কথা জানান তিনি। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। এর আগে সকালে হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বলেন, ধর্মের ব্যাপারে কখনোই বাড়াবাড়ি করবে না জামায়াত ইসলামী। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। আমাদের বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগও কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। ক্ষমতায় এলে হাদি হত্যার ন্যায় বিচারের আশ্বাসও দেন তিনি। আমি কথা দিচ্ছি, শুধু হাদি নয়, আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি সহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। উত্তরাঞ্চলের মধ্য দিয়ে যে জনসভা শুরু করেছিলেন জামায়াত ইসলামের আমির, সেই জনসভার শেষ হচ্ছে তার নিজ বিভাগ সিলেটে এসে। সিলেটের হবিগঞ্জে এসে তিনি বললেন, এতদিন ধরে যে অবহেলার শিকার ছিল এই জনগোষ্ঠী, তাদের উন্নয়ন করা হবে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে। তার পাশাপাশি তার বিভাগের মানুষের কাছে আবদার করেন আগামী নির্বাচনে সত্য ও ন্যায়ের পথে ভোট দেওয়ার, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করে কথাও বারবার তিনি জানান। শাহাদাত অভ্র, এখন হবিগঞ্জ, সিলেট। ঘনিয়ে আসছে নির্বাচন, শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া, মহল্লা, অলিগলি ও জনসমাগমপূর্ণ স্থানে। যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়েও। প্রতিবেদনে বিস্তারিত।
প্রচারণার শেষ পর্যায়ে এসে জমজমাট ভোটের মাঠ, নিজ নিজ এলাকায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। বলেন, যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি সেটি উদ্ধার করেছে। এই দল গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল, সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করার দল বিএনপি। বিকালে চট্টগ্রামের হাটহাজারীতে 11 দলীয় জোটের জনসভায় পার্বতীপুর স্কুল মাঠে যোগ দিয়ে খেলাফত মজলিসের আমির মামুনুল হক রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যানজট নিরসন, গ্রামীণ সড়ক সংস্কার ও সেবা খাতে দুর্নীতি বন্ধের আশ্বাস দেন। চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে সরকার পরিচালনা হবে স্থানীয় সম্ভাবনাকে প্রাধান্য দিয়ে। সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটা নির্বাচিত সংসদ, একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে। বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল তাবোল কথা বলছে। জনগণ দেখতেছে, শুনতেছে, জানে, জনগণ বিচার করবে এবং উনার প্রতিফল উনি পাবেন। খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী জনসভায় অংশ নেন এনসিপি নেতা ও 11 দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। কালো টাকা নিয়ে নির্বাচন করতে নেমেছে, এটা আপনাদের দায়িত্ব। নির্বাচনের আগে একদিন টাকা নিয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি বিনা পয়সায় ভোট দিয়ে আগামী 5 বছর বিনা পয়সায় সেবা নেবেন। পটুয়াখালী 2 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা ও অপর পাল্লায় গোপনে ভারত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার সাথ দেখতে চাই না, আমরা ভারতের সাথ দেখতে চাই না, আমরা ইসলামের সাথ দেখতে চাই। ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশ যে তাণ্ডব চালিয়েছে তা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা তাদের আচরণগত জায়গা থেকে যে ধরনের ক্ষোভ এবং হিংসাত্মক মনোভাব দেখলাম, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা ইন্টেনশনাল ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই ঘটনার পিছনে একটা রহস্যও থাকতে পারে। নাটোর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। শেষ সময়ে ভোটের মাঠে শক্তি আর জনসমর্থনের জানান দিচ্ছেন তিনি। এছাড়াও সারা দেশে পুরো দমে চলছে প্রচারণা। প্রত্যয় দাস, এখন। নির্বাচনী প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ঢাকার আসনগুলোতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা যে যার মতো করছেন গণসংযোগ, প্রচারণা, উঠান বৈঠক দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দুপুরে ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী আসনের প্রচারণা চালান তার মেয়ে জাইমা রহমান। গুলশানে বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। রামপুরায় নিজের আসনে প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে প্রচারণায় অংশ নেন বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। মিরপুরে ঢাকা 15 আসনে জামায়াতের প্রার্থী দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণায় বিপুল সংখ্যক নারী নেত্রী, কর্মী ও সমর্থকরা অংশ নেন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তারা। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা সবুজবাগ এলাকায় গণসংযোগ করেন। বিজয়ী হলে নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। রাজধানীর হাজারীবাগে ঢাকা 10 আসনে 11 দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এক পথসভায় অংশ নেন। এ সময় তিনি হ্যাঁ ভোটের পক্ষে আহ্বান জানান। এদিন বিকেলে ঢাকা 11 বাড্ডার ফকিরখালী এলাকায় গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর MA কাইয়ুম। ঢাকা 14 আসনে প্রচারণা চালান বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। ঢাকা 15 আসনে গণসংযোগ করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আর অন্যদিকে ঢাকা 11 আসনে গণসংযোগ করছেন বিএনপি প্রার্থী ডক্টর MA কাইয়ুম। আর সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। শুরুতে চলে যাব কাজীপাড়া এলাকায়, যেখানে আছেন সহকর্মী সানি মৃধা। সানি, নিজ আসনে জামায়াতের আমিরের প্রচারণায় কি বলছেন বিস্তারিত জানাবেন। সেই দীর্ঘ সিলেটে কিন্তু লম্বা একটি সিলেটের বিভাগে কয়েকটি জনসভায় জামায়াতের আমির অংশগ্রহণের পর
কোনো রকম বিশ্রাম ছাড়াই কিন্তু আমরা দেখলাম যে গাড়ি বহর থেকে নেমে তিনি সরাসরি কাজীপাড়ার বাসস্ট্যান্ড থেকে পশ্চিম মণিপুরি বা পূর্ব মণিপুর এলাকার দিকে কিন্তু তিনি রওনা হন এবং একই সাথে সেখান থেকে হেঁটে কিন্তু তিনি বিভিন্ন রকম এই যে এলাকার যারা কাজীপাড়া থেকে শুরু করে মণিপুর থেকে ঢাকা 15 আসন এলাকার যারা ভোটাররা রয়েছেন তাদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। তারা এখানে বিভিন্ন তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন, তাদের সাথে মত বিনিময় করছেন, লিফলেট দিচ্ছেন, নানা প্রতিশ্রুতি তুলে দিচ্ছেন। যেহেতু উনি 11 দলীয় ঐক্যের বিভিন্ন জনসভায় কিন্তু দেশের 22-এ যখনই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে 22 জানুয়ারির থেকেই কিন্তু তিনি নানা প্রচার প্রচারণা অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। সেই ধারাবাহিকতায় কিন্তু তিনি যখনই সুযোগ পাচ্ছেন তার যে নির্বাচনী আসনটি রয়েছেন সেখানেও তিনি নির্বাচনী প্রচারণা অংশ নিচ্ছেন, পথসভা অংশ নিচ্ছেন। যদিও এখানকার ভোটারদের কাছে কিন্তু তিনি খুব বেশি একটি যাওয়ার সুযোগ পাচ্ছেন না, যেহেতু তিনি জামায়াতের আমির হিসেবে কিন্তু বিভিন্ন জায়গায় তার দলের যে নির্বাচনী প্রচারণা আছে সেই নির্বাচনী প্রচারণা অংশ নিচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তার জোট যদি ক্ষমতায় আসে তাহলে কি ধরনের উন্নয়ন করা হবে বাংলাদেশে সেসব রূপরেখা তুলে ধরছেন। একই সাথে নারীদের নিরাপত্তার স্বার্থে যুবকদের কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ তার নেওয়া হবে যদি তার 11 দলীয় জোট ক্ষমতা আসে সেসব বিষয়ে কিন্তু তিনি তার রূপরেখা বিভিন্ন জনসভায় তুলে ধরছেন। তবে এখানে যে অবস্থা, এখানে আমরা আসার পর থেকেই দেখছি যে কাজীপাড়া থেকে তিনি কিন্তু হেঁটে একদম 60 ফিট পর্যন্ত চলে আসছেন এবং বিভিন্ন জায়গায় আশপাশের যে দোকান রয়েছে, সাধারণ মানুষ আছে তাদের সাথে তিনি মত বিনিময় করছেন। যদিও তিনি এখন পর্যন্ত তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেনি, তবে পরবর্তীতে কথা বললে আমরা পরবর্তীতে আপডেট আপনাকে জানিয়ে দেবো। এদিকে ঢাকা 11 আসনের প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। সে খবর জানাতে এখন আমরা চলে যাব সহকর্মী সাব্বির রোজের কাছে। রোজ, প্রার্থীরা প্রচারণায় কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন বিস্তারিত জানাবেন। আমি আছি ঢাকা 11 আসন। মূলত ঢাকা 11 এই আসনটি হচ্ছে রামপুরা, বাড্ডা এবং ভাটারা এবং এই হাতির ঝিলের এক অংশ নিয়ে গঠিত। এই অঞ্চলগুলোই মূলত ঢাকা 11 আসন এবং এই ঢাকার 11 আসনে প্রার্থী রয়েছেন 11 দলীয় ঐক্য মনোনীত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন ডক্টর এম এ কাইয়ুম। আমরা দেখেছি যে এই দুই প্রার্থী এই অঞ্চলগুলোর বিভিন্ন জায়গায় তারা প্রচার প্রচারণা চালিয়েছেন এবং তাদের যে বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটি দলের যে নির্বাচনী ইশতেহার রয়েছে বা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে তাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেই ইশতেহার অনুযায়ী কিন্তু তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং সেই ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। নিজ নিজ দলের স্ট্যান্ড অনুযায়ী কী ধরনের ক্ষমতায় গেলে কী ধরনের রাষ্ট্র কাঠামো হবে, কী ধরনের রাষ্ট্র সংস্কারে তাদের কাজকর্ম রয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন আমরা দেখেছি। এবং এই অঞ্চলের ভোটার সংখ্যা রয়েছে প্রায় 4.5 লাখ, যার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। এবং আমরা এই অঞ্চলে ঘুরে যেটি লক্ষ্য করেছি যে একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে এবং ভোটাররা যেটি বলছেন যে আর 4 দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারা প্রত্যাশা করছেন যে একটি অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান এবং আমরা ভোটারদের কাছে এই উচ্ছ্বাসই লক্ষ্য করেছি। এবং প্রার্থীরা যেটি বলছেন যে আসলে এই আসনটিতে এই 12ই ফেব্রুয়ারি ভোটের মাঠে একটি জনস্রোত হবে এবং এই জনস্রোতের মধ্যে দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। তো আপাতত এই ছিল এখানকার সার্বিক অবস্থা। রাজধানীতে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ভোলার বোরহানউদ্দিনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সকালে ভোলা 2 আসনের বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকে কুতুবা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা করছিলেন জামায়াতের ইসলামের নারী সদস্যরা। একই এলাকায় বিএনপি নারী দলের সদস্যরাও প্রচারণা চালান। এ নিয়ে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হন। মুন্সিগঞ্জে প্রচারণার সময় স্বতন্ত্র বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ জানায়, বেলা 11:30টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা চালায় বিএনপির বহিষ্কৃত নেতা মুন্সিগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের সমর্থকরা। এ সময় একই আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা তাদের বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। প্রকাশ্য অস্ত্র নিয়ে চলে যায় ধাওয়া পাল্টা ধাওয়ায়।
ককটেল বিস্ফোরণ। বেশ কয়েক ঘন্টা ধরে থেমে থেমে চলে এই সংঘর্ষ। এতে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল বলে জানায় পুলিশ। ওসমান হাদি হত্যা ও বিচার না হওয়ার পেছনে ভারতীয় প্রভাব রয়েছে বলে মনে করেন এনসিপি নেতা ও ঢাকা 8 আসনের 11 দলীয় সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হামলা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল। বিচারটা হচ্ছে না, এটাতে গোয়েন্দা সংস্থারই কেউ ইনভলভমেন্ট থাকতে পারে এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং এটাতে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি। এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারায়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপর অস্ত্র চালায়। আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগুজে বাঘ। ঢাকা 14, 16 ও 18 আসনের 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে 14 ও 16 আসন অধিক ঝুঁকিপূর্ণ। শনিবার রাজধানীর মিরপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মিরপুর ক্যাম্পের প্রধান লেফটেন্যান্ট কর্নেল SM ফজ মাসরুর। 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা 14 এবং ঢাকা 16কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করবেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে নিজেদেরকে বিরত রাখবেন। আসন্ন নির্বাচন ঘিরে পাহাড়ি জেলা বান্দরবানে বইছে নির্বাচনী হাওয়া। জেলার ভোটারের অর্ধেকাংশই নারী ভোটার। তারা এবার নির্বাচন নিয়ে ভাবছেন ভিন্নভাবে। রিজবির হাতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই 3 পাহাড়ি জনপদ নিয়ে 1860 সালে গোড়াপত্তন হয় নৈসর্গিক পার্বত্য চট্টগ্রাম জেলার। তবে 24শে জুলাই বিপ্লবে বদলে যাওয়া নতুন বাংলাদেশে নারী ভোটারদের ভাবনায় এসেছে পরিবর্তন। শিক্ষা, কর্মসংস্থান, সংস্কৃতি এবং জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকে আমি ভোট দিব। আমাদের কোনো অসুবিধা হবে না এমন প্রার্থীকে ভোট দিব। জাতীয় উন্নয়নে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে হলে তাদের অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে বলে মনে করেন তারা। তাদের কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করে তারা যেন চলতে পারে সকলের সাথে। বহুকালের আরাধ্য অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির চাষাবাদ ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা পাহাড়ের নারীদের। এখন বান্দরবান। রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারীরা। একই সাথে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বন্দরের বহির্নোঙরের পণ্য খালাসও। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এ সময় শ্রমিক নেতারা বলেন, বন্দরের নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড বা বিদেশিদের না দিতে আন্দোলন করছেন শ্রমিক কর্মচারী ও ব্যবসায়ীরা। কিন্তু বন্দর চেয়ারম্যান, নৌপরিবহন উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন মহল কোনো দাবি পূরণ করেনি, বরং আন্দোলনে জড়িত শ্রমিক কর্মচারীদের টার্গেট করে দুদকের সম্পদ অনুসন্ধান ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জন্য সরকারের কাছে আবেদন করা হয়। অবিলম্বে বন্দর চেয়ারম্যানের অপসারণ ও তাকে আইনের আওতায় আনার দাবি জানায় শ্রমিক নেতারা। এ ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon।